ড্রামাটি শুরু হয় এক সুন্দর শান্ত সকালে একটি আর্টস হাই স্কুলের ক্যাম্পাসকে দেখিয়ে, যেখানে চারপাশে এনার্জিতে পুরো ভরপুর ছিল। স্টুডেন্টরা একে অপরের সাথে কথা বলছিল, হাসছিল আর মজা করছিল, যেখানে পুরো পরিবেশটা খুবই লাইভলি দেখাচ্ছিল। ঠিক তখনই সিন শিফট হয়ে ক্লাস 3A তে চলে যায়, যা মূলত একটা ম্যানেজমেন্ট মেজরের ক্লাস ছিল। আর আজ ক্লাসে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা চলছিল, যেখানে জাপান থেকে আসা একটি এক্সচেঞ্জ স্টুডেন্ট তাদের ক্লাসেই ভর্তি হয়েছে। তাই সবাই তাকে নিয়ে নানা রকম গল্প বানাতে শুরু করে। কেউ বলে হয়তো সে কোনো গ্যাংস্টারের মেয়ে হবে, আর কেউ কল্পনা করে তার শরীরে অনেক টেটু থাকবে, মুখটা ভয়ঙ্কর হবে। আবার কেউ কেউ মনে করে সে তার আগের স্কুলে হয়তো কোনো সিরিয়াস সমস্যায় জড়িয়ে পড়েছিল, তাই তাকে এখানে পাঠানো হয়েছে। এভাবে সবাই তখন ওকে নিয়ে নিজেদের কল্পনার জগতে ডুবে যেতে থাকে। ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে যায় আর একটা মিষ্টি কণ্ঠ শোনা যায়, হাই। যেটা শুনে সবাই তখন দরজার দিকে তাকায়, আর ঠিক তখনই তাদের সব কল্পনা ভেঙে যায়, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তাদের ধারণার একদমই বিপরীত ছিল। সে খুবই কিউট, সিম্পল আর ফ্রেন্ডলি টাইপের মেয়ে ছিল। তখন ওই মেয়েটি একটা হাসি দিয়ে ক্লাসে ঢোকে আর নিজের পরিচয় দেয়, আমার নাম হিরো সেহানা। তাছাড়া তার কোরিয়ান কালচার খুবই পছন্দ। কে পপ, কে ড্রামা, কোরিয়ান খাবার সবই তার ফেভারিট। সে আগেও নিজের স্কুলে কোরিয়ান কালচার ক্লাবের সদস্য ছিল। তখন মেয়েটি হালকা লজ্জা আর উত্তেজনার সাথে সবার উদ্দেশ্যে বলে, তোমরা আমাকে হানাচান বলেও ডাকতে পারো, আর আমি আশা করি আমরা সবাই ভালো বন্ধু হতে পারবো। তার এই কথা শুনে পুরো ক্লাসের পরিবেশ তখন এক নিমেষে বদলে যায়, আর সবাই স্বস্তি পায়, কারণ তারা বুঝতে পারে সে কোনো গ্যাংস্টার না বা কোনো খারাপ মেয়েও না, বরং খুবই মিষ্টি একটা মেয়ে। আর এইভাবেই শুরু হয় হানালির নতুন স্কুল লাইফ। এরপর টিচার এসে তাকে একটা সিট অ্যাসাইন করে আর বলে, তুমি ক্লাস প্রেসিডেন্ট শিনজিয়ার পাশে গিয়ে বসো, এবং শিনজিয়াকে নির্দেশ দেয় হানালিকে পুরো স্কুল ঘুরিয়ে দেখাতে। এদিকে হানালি কোরিয়ান বুঝতে পারত, কিন্তু সে বেশিরভাগ সময় জাপানিজে কথা বলছিল। তবুও আশ্চর্যের বিষয় ছিল, সবাই তাকে সহজেই বুঝে ফেলছিল। এরপর যখন হানালি শিনজিয়ার পাশে গিয়ে বসে, তখন আবার ক্লাসে গসিপ শুরু হয়। সবাই অবাক, কারণ শিনজিয়া সাধারণত খুবই স্ট্রিক্ট আর কোল্ড টাইপের মেয়ে ছিল, কিন্তু আজ সে হানালির সাথে হাসি মুখেই কথা বলছে। ঠিক তখনই একটা ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়। একদিন শিনজির তার বয়ফ্রেন্ড কিম বোরিনের জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল, কিন্তু সে আসে না, যার কারণে শিনজিয়া রেগে গিয়ে একা চলে যেতে থাকে। ঠিক তখনই সে একটা মিনি মার্কেটে বোরিনকে অন্য একটি মেয়ের সাথে দেখে, যেটা দেখে শিনজিয়া তখন আরো রেগে যায় এবং মেয়েটিকে থ্রেট দিয়ে দেয়। এসব দেখে বোরিন শিনজিয়াকে তখন বুঝিয়ে বলে, আরে বোকা মেয়ে, সে আমার কাজিন, আজই জাপান থেকে এসেছে, তাই আমি ওর সাথে দেখা করতে এসেছি। আর সেই কাজিন আর কেউই নয়, বরং হানালি ছিল। এসব কিছু শুনে শিনজিয়া অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়, আর এরপর হানালির সাথে পরিচয় হয়, যেটা দেখে হানালি তখন খুব খুশি হয়ে যায়। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে হানালি শিনজিয়াকে কৌতূহলী হয়ে বলে, প্লিজ এখানে আমাকে পুরো স্কুলটা ঘুরে দেখাবে। যেটা শুনে শিনজিয়া তাকে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাতে শুরু করে। সে ব্যাখ্যা করে, ডিরেক্টিং ডিপার্টমেন্ট থেকে বের হয় অ্যাওয়ার্ড উইনিং ক্রিয়েটররা, অ্যাক্টিং মেজর থেকে আসে ট্যালেন্টেড পারফর্মাররা, আর ম্যানেজমেন্ট মেজর পুরো স্কুলের ব্যাকবোন, যারা সবকিছুর ব্যাক স্টেজ থেকে সামলায়। সব শুনে হানালি খুবই ইমপ্রেসড হয়ে যায়, আর সে সবকিছু গভীর আগ্রহ নিয়ে দেখছিল। কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে একটা মুভি পোস্টারের দিকে। সে সেটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এই সিনেমাটা আগে দেখেছো? সে বলে এই মুভির গল্পটা তার খুব পছন্দ, যেখানে একজন ডিটেকটিভ একটি ছোট ছেলেকে সাহায্য করে। যখনই ছেলেটার বাবা তাকে কষ্ট দেয়, ডিটেকটিভ তাকে নিজের অফিসের চাবি দেয়, যেখানে গিয়ে সে নিজেকে নিরাপদ মনে করে। আর সে এই মুভিটা অনেকবার দেখেছে, বিশেষ করে যে শেষী অভিনেতা ছিল তাকে সে খুব পছন্দ করে। তো এসব কিছু শুনে শিনজিয়া ক্যাজুয়ালি তখন বলে সে এখনো তেমন বদলায়নি, আর হানালিকে করিডোরের দিকে ইশারা করে, যেখানে আমরা তখন দেখতে পাই গু ইয়নহো তার বন্ধুদের সাথে হেঁটে আসছে। তার সাথে আছে কিম বোরিন, চ্যানসেও আর নাম মিনছু।
তাদের আসতেই পুরো করিডোর হইচয়ে তখন ভরে যায়, কারণ তারা শুধুমাত্র সাধারণ স্টুডেন্ট ছিল না, তারা স্কুলের সবচেয়ে পপুলার গ্রুপ ছিল। কারণ গু ইয়ন হো সাবেক চাইল্ড অ্যাক্টর, চেন সিও ট্যালেন্টেড অভিনেতা, নাম মিনসু কেয়ারফ্রি ইনফ্লুয়েন্সার, কিম বরিন চার্মিং ও রিলায়েবল। তখন শিনজিয়া সবার সাথে হানালির পরিচয় করিয়ে দেয়। তখন নাম মিনসু প্রথমে এগিয়ে এসে হানালিকে মজার স্টাইলে গ্রিট করতে শেখায়। ঠিক এই সময় গু ইয়ন হর বারবার হানালির ব্যাগের রেবিট কিটাকে ঘুরে ঘুরে দেখছিল। এমন মনে হচ্ছিল যে এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ছিল। এর কিছুক্ষণ পর যখন তারা সবাই সেখান থেকে চলে যায়, ঠিক তখনও যাওয়ার আগে গো ইয়ন হো একবার পেছনে ফিরে হানালির দিকে তাকায়। এরপর দুপুরে হানালি স্কুলের গ্রাউন্ডে চলে আসে আর একা একা সেলফি তুলতে শুরু করে আর নিজের কিচেন রেবিটটা নিয়ে খেলে। ঠিক তখনই সে তার তোলা ছবির মতো খেয়াল করে গো ইয়নহো তার পিছনে বসে আছে, যেটা দেখে হানালি তখন গো ইয়নহোর কাছে গিয়ে বলে, আমি তোমাকে চিনি। যেটা শুনে গো ইয়নহো হালকাভাবে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফ্যান? তখন হানালি মাথা নাড়ে, কিন্তু হঠাৎ গো ইয়নহো হানালিকে তখন বলে, এই কিচেনটা একটু চাইল্ডিশ না? এই কথা শুনে হানালি তখন চুপ হয়ে যায় আর এরপর গো ইয়নহো সেখান থেকে চলে যায়। আর এখান থেকে শুরু হয় তাদের জটিল সম্পর্কের প্রথম ধাপ। এর পরের দিন হানালি যখন কিম বরিনের সাথে স্কুলে আসছিল, ঠিক তখনই পেছন থেকে নামমিনসু তাকে মজা করে ডাক দেয়, হানা ব্যাগ। কারণ সে লক্ষ্য করছিল হানালি তার ব্যাগে সবকিছুই নিয়ে ঘোরে। তখন সে পানি চাইলে হানালি একদম দেরি না করে তাকে পানি দিয়ে দেয়। এতেই বোঝা যায় সে এখন সবার সাথে ধীরে ধীরে মিশে যাচ্ছে। অন্যদিকে গু ইয়নহো ক্লাসে কুকিজ নিয়ে আসে এবং সবাইকে ভাগ করে দেয়। স্যানসিও একটি কুকি নিয়ে সেটা আলাদা করে রাখে, কারণ তার কোথাও যাওয়ার ছিল। অপরদিকে হানালি তখন লক্ষ্য করে শিনজে একটি বই পড়ছে, যেটা দেখে হানালি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বই পড়ছো? যেটা শুনে তখন শিনজিয়া বই থেকে একটি ডায়লগ হানালিকে পড়ে শোনায়। যেটা শুনে হানালি এতটাই ইমপ্রেস হয় যে সে ঠিক করে এই বইটা সে নিজেও পড়বে। তাই সে তখনই লাইব্রেরিতে চলে যায়। সেখানে চ্যান্সিও তখন ভলান্টিয়ার হিসেবে কাজ করছিল। সে হানালিকে দেখে তখন হেসে ফেলে এবং তাকে একটা কুকিজ অফার করে আর মজার ছলে বলে, এই লাইব্রেরির সেলফগুলো কিন্তু ম্যাজিক করে। যেটা শুনে তখন হানালি খুবই অবাক হয়ে যায়। তখন চ্যান্সিও হানালিকে একটা বই দেয় আর বলে, একটা নির্দিষ্ট পেজ খুলে চোখ বন্ধ করো। যেটা শুনে হানালি ঠিক তেমনটাই করে আর সত্যি সত্যি সে একটা কুকিজ পেয়ে যায়। যেটা দেখে সে এক্সাইটেড হয়ে যায় এবং আরো কিছু চাইতে থাকে। যেটা দেখে তখন চ্যান্সিও হেসে বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম। যেটা শুনে হানালি তখন নিজেও হাসতে শুরু করে। এর পরদিন ক্লাসে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ঘোষণা করা হয়। টিচার জানায় অ্যাক্টিং আর ম্যানেজমেন্ট স্টুডেন্টরা একসাথে প্রজেক্ট করবে আর এটা মিড টার্ম গ্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর গ্রুপ তৈরি করা হয়। নিজের গ্রুপ দেখে হানালি তখন একটু নার্ভাস হয়ে পড়ে, যেটা গো ইয়নহো তখন বুঝতে পারে। সে বুঝে যায় হানালি এখনো নতুন পরিবেশে পুরোপুরি কমফোর্টেবল না। তখন টিচার তাকে হানালিকে সাহায্য করতে বলে এবং শিনজিয়াকে ব্যাকআপ সাপোর্ট দিতে বলে। এরপর ক্লাস শেষে হানালি শিনজিয়ার কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু শিনজিয়া বলে, এটা গ্রুপ টাস্ক, তোমাদের নিজেদেরই এটা করতে হবে। এতে হানালি তখন আরো চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই কিম বরিন আর নাম মিনসু একটা মজার আইডিয়া দেয়। গ্রুপ লিডার ঠিক করতে তারা বাস্কেটবল ম্যাচ খেলবে। যেটা শুনে গু ইয়নহো প্রথমে রাজি না হলেও নাম মিনসু তাকে খোঁচা দিলে সে তখন রাজি হয়ে যায়। আর রুল খুব সিম্পল ছিল, যে হারবে সে সবাইকে ট্রিট দেবে। এরপর ম্যাচ শুরু হয়ে যায়। হানালি পুরো প্রস্তুতি নিয়ে আসে ম্যাচ দেখতে। সে কার্ডবোর্ড দিয়ে ব্যানার বানিয়ে এনেছে। ম্যাচের সময় নাম মিনসু তখন চিৎকার করে বলে, আরে হানা, আমাকে চিয়ার করো। এরপর খেলা শেষের দিকে খুব ইন্টেন্স হয়ে যায়। দ্রুত মুভমেন্ট, প্রতিযোগিতা, পুরো পরিবেশ তখন উত্তেজনায় ভরে ওঠে। আর শেষ পর্যন্ত গু ইয়নহো আর চ্যান্সিও তখন ম্যাচ জিতে যায়। এখন নিয়ম অনুযায়ী নাম মিনসুকে ট্রিট দিতে হবে, কিন্তু ম্যাচ শেষ হতেই গু ইয়নহো চুপচাপ সেখান থেকে চলে যায়। এটা দেখে সবাই একটু অবাক হয়। এরপর বাকি তিনজন হানালিকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়। এটা ছিল স্কুলের বেসমেন্টে থাকা ড্রামা ক্লাব রুম। ওখানে তারা হানালির জন্য একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছিল। পুরো রুম সাজানো ছিল। হানালি ভিতরে
ঘরে ঢুকে সব দেখে তখন ইমোশনাল হয়ে পড়ে। তারা তার সব রিয়াকশন লুকিয়ে ভিডিও করছিল। ঠিক তখনই হঠাৎ গু ইউনহো সেখানে এসে পড়ে। ভুল করে সে হানালিকে একটু ধাক্কা দেয়, আর ঠিক সেই মুহূর্তে সারপ্রাইজ ব্লাস্ট হয়ে যায়। রঙিন কাগজগুলো চারদিকে উড়ে পড়ে, আর দুজন কয়েক সেকেন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই হঠাৎ সিন চলে যায় জাপানে। একটা মেয়ের যার ইউনিফর্ম হানালির মতো ছিল, আর সে একটা রুমে বসেছিল। তখন তাকে হানালি সম্পর্কে প্রশ্ন করা হয়, যেটা শুনে ওই মেয়েটি রেগে গিয়ে বলে, হানালি খুব খারাপ আর সবচেয়ে বাজে একটা মেয়ে। তখনই সিন আবার বর্তমান সময়ে ফিরে আসে ড্রামা ক্লাব রুমে, যেখানে সবাই তখন উদযাপন করছিল। তখন হানালি সবাইকে ধন্যবাদ জানায় আর আবারও আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সবাই একসাথে খাবার খায় আর গল্প করে। তখন সেনসিও জিজ্ঞাসা করে, তোমার প্রিয় কোরিয়ান খাবার কি? হানালি তখন অনেক খাবারের নাম বলে। তারপর মুভির প্রসঙ্গ আসে। হানালি ক্যাজুয়ালি গু ইয়নহোর একটি মুভির নাম বলে ফেলে, যেটা শুনে সবাই তার দিকে তাকায়। যেটা দেখে গু ইয়নহো একটি অ্যাটিটিউড নিয়ে বলে, আমি এসব শুনতে অভ্যস্ত। যেটা দেখে তখন নাম মেনসু তার স্টাইল নকল করে, আর এটা দেখে সবাই তখন হাসতে শুরু করে। এরপর ক্লিনিং ঠিক করতে রক পেপার সিজার খেলা হয়। শেষে হানালি আর সেন্সিও হেরে যায়, যার কারণে তাদেরই তখন পরিষ্কার করতে হয়। পরিষ্কার শেষে তারা একসাথে আবর্জনা ফেলতে বাইরে চলে যায়। ফিরে আসার সময় সেন্সিও তখন হানালিকে জিজ্ঞাসা করে, তুমি কোরিয়ার কেন এসেছো? হানালি তখন বলে, আমি একজন আর্টিস্ট ম্যানেজার হতে চাই, আর ম্যানেজার সবসময় তার আর্টিস্টের সবচেয়ে কাছে থাকে। আমি এমন একজনের পাশে থাকতে চাই যে তার স্বপ্ন পূরণ করেছে। এটা শুনে সেনসিও তখন ইমপ্রেসড হয়ে যায়। হাঁটতে হাঁটতে হানালি হঠাৎই লক্ষ্য করে তার জুতোর ফিতা খোলা, তাই সে বসে সেটা বেঁধে দেয়। যেটা দেখে চ্যানসিয়া তখন একটু ইতস্তত বোধ করে। তখন হানালি হেসে বলে, আমি তোমার ম্যানেজার, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। এরপর সবাই যখন বাড়ি ফিরছিল, তখন বাস স্টপে হানালি, চ্যানসিও আর গু ইয়নহো একসাথে বসেছিল। তখন হানালি তাদের নিয়ে প্রশ্ন করতে শুরু করে, আর সে নোটবুক বের করে আর সেখানে সব তথ্য লিখতে শুরু করে। যেটা দেখে গু ইয়নহো বিরক্ত হয়ে বলে, এইসব কেন লিখছো? হানালি তখন সিরিয়াস ভাবে বলে, একজন ম্যানেজারের সব জানা উচিত। এবার স্যানসিও মজা করে গু ইয়নহোর সিক্রেট বলতে শুরু করে, যেমন সে শসা পছন্দ করে না। যেটা দেখে গু ইয়নহো তখন রেগে যায়। এদিকে হানালি তখন সবকিছুই লিখে নিচ্ছিল, আর ওদিকে দুজনের মধ্যে তখন হালকা ঝগড়া শুরু হয়ে যায়। হানালি তখন হেসে বলে, আরে তোমরা তো কাপলের মতো আচরণ করছো। পরের দিন ক্লাসে টিচার একটি নতুন টাস্ক দেয়, স্টুডেন্টদের সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট বানাতে হবে, যেখানে ম্যানেজমেন্ট স্টুডেন্টরা তাদের আর্টিস্টে প্রমোট করবে এবং পারফরমেন্স বেচার হবে লাইকস আর ফলোয়ারের উপর। এই কথা শুনে হানালি পুরো নার্ভাস হয়ে যায়, কারণ এই বিষয়টা তার একদমই জানা ছিল না। এরপর ক্লাস শেষে সে তখন সিনজিয়ার কাছে সাহায্য চায়। তখন সিনজিয়া সহজভাবে বলে, সিম্পল সেলফি আপলোড করে দাও, কিন্তু হানালি কিছু আলাদা করতে চাচ্ছিল। তাই সে লাইব্রেরিতে গিয়ে ভিডিও এডিটিং এর বই পড়তে শুরু করে, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর বাইরে বের হতেই তার সামনে পড়ে গু ইয়নহোর কিছু অবসেসড ফ্যান। তারা হানালির কাছে গু ইয়নহোর কিছু সেলফি চায়, যেটা শুনে হানালি সরাসরি তখন না করে দেয়। যেটা দেখে তখন তারা হানালিকে হুমকি দেয় আর বলে, তুমি এখন তার ম্যানেজার, সেলফি অ্যারেঞ্জ তোমাকেই করতে হবে, আর তা না করলে তোমাকে আমরা শান্তিতে থাকতে দেব না। এইসব শুনে এবার পরিস্থিতি সামলাতে হানালি গু ইয়নহোর কাছে চলে যায়, আর সে ক্যাজুয়ালি সেলফি তুলতে চায়, কিন্তু গু ইয়নহো না করে দেয়। যেটা দেখে হানালি তখন অজুহাত দেয় আর বলে, জাপানে আমার বন্ধুকে দেখানোর জন্য তোমার সাথে আমার একটা সেলফির প্রয়োজন। তবুও গু ইয়নহো রাজি হয় না। ঠিক তখনই সে ওপর থেকে দাঁড়িয়ে থাকা তার ফ্যানদের দেখে ফেলে, যেটা দেখে সে তখন সব বুঝে যায়। তাই সে সরাসরি তাদের কাছে গিয়ে বলে, আমার ম্যানেজারকে আর বিরক্ত করবে না। এরপর সে তাদের সাথে একটি সেলফি তোলে, যাতে তারা হানালিকে আর বিরক্ত না করে। যেটা দেখে ফ্যানরা তো খুশিতে তখন পাগল হয়ে যায়। এরপর গু ইয়নহো ফিরে এসে দেখতে পায় হানালি আর স্যানসিও এবার নিজেরাই সেলফি তুলছে, আর তারা এতটাই মজা করছে যে তাকে খেয়ালই করে না। যেটা দেখে গু ইয়নহো একটু খোঁচা দিয়ে বলে, আমাকে ছাড়া তো ভালোই চলছে, তাই না? এরপর তিনজন একসাথে বসে প্রজেক্ট নিয়ে আলোচনা করে। তখন হানালি বলে সে ভিডিও কন্টেন্ট বানাতে চায়।
সেন্সিও ফান আইডিয়া দেয়, কিন্তু গুইয়নহো সরাসরি না বলে দেয়। এতে হানালি তখন একটু রেগে যায় আর সে বলে, তুমি এখনো তো নিজের আইডিয়াই বলনি। এরপর সে নিজেই একটা কনসেপ্ট ঠিক করে, ফান না বরং কুল একটা কনসেপ্ট, কারণ দুজনের পার্সোনালিটি ছিল কুল। কিন্তু যত ভাবা হয় কনসেপ্ট তত জটিল হয়ে যায়, যার কারণে হানালি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। এসব দেখে চ্যানসিও বলে, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এরপর তিনজন বাইরে বের হয়ে যায়, ফটো বুথে ছবি তোলে, বিভিন্ন দোকান ঘুরে দেখে। এভাবেই সবকিছুতে তারা মজা করতে থাকে। এদিকে গুইয়নহো বাইরে থেকে ইন্টারেস্ট না দেখালেও ভিতর ভিতরে সেও খুব এনজয় করছিল। এরপর তারা নামসান টাওয়ারে চলে যায়। তখন চ্যান্সিও একটি প্যাডলকে তার আর হানালির নাম লিখে ঝুলিয়ে দেয় আর উপর থেকে শহরের আলো দেখে। এসব দেখে হানালি তখন খুব খুশি হয়। এরপর হঠাৎ করে সে চ্যান্সিওকে ভিডিও করতে শুরু করে। ঠিক তখনই গুইয়নহো বলে, আমার ক্ষুধা লেগেছে। হানালি জিজ্ঞাসা করে কি খাবে, সে বলে পর্ক কাটলেট। এবার এটা শুনে এই জায়গা থেকে হানালির মাথায় ফাইনাল আইডিয়াটা চলে আসে আর সে বলে, ভিডিও কনসেপ্ট হবে দুই কোরিয়ান ছেলের সাথে ফান আউটিং, যেখানে ভিউয়ার মনে করবে সে নিজেই তাদের সাথে ঘুরছে। তাই সে দুজনের পার্সোনালিটি ঠিক করে। স্যানচিও হচ্ছে উষ্ণ বন্ধুসুলভ হবে আর গুইয়নহো বাইরে কোল্ড আর ভিতরে সফট। এরপর হানালি হাঁটতে হাঁটতেই ভিডিও শুট করে। ভিডিও করতে করতে হঠাৎ যখন একবার সে পড়ে যাচ্ছিল, চ্যানচিও তাকে তখন ধরে ফেলে। এদিকে রেস্টুরেন্টে তখন শুটিং চলে। গুইয়নহো তাকে থামাতে চাইলেও শেষে নিজেই তাকে খাওয়াতে শুরু করে। এটা দেখে চ্যানচিওর মধ্যে হালকা জেলাসি ফিল জন্মায়। এরপর ডিনারের পর ওরা তিনজন আইসক্রিম খেতে বসে। তখন হানালি বলে সে নিজে ভিডিওতে থাকবে না, শুধু তারা দুজন ছেলে থাকবে, যাতে অডিয়েন্স মনে করে তারা ডেটে আছে। যেটা শুনে চ্যানসিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তখন গুইয়নহো না চাইতেই পরোক্ষভাবে রাজি হয়ে যায়। এর পরের দিন ভিডিও আপলোড করা হয় আর ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই তখন ভাইরাল হয়ে যায়। সারা বিশ্ব থেকে লাইক আর কমেন্ট আসতে শুরু করে। বিশেষ করে সবাই গুইয়নহোর ভিজুয়ালস নিয়ে প্রশংসা করে এবং হানালির কনসেপ্টও সবাই তখন অনেক পছন্দ করে, কারণ ভিডিওটা একদম রিয়েল জেটের মতো লাগছিল। পরের দিন হানালি এক্সাইটেড হয়ে ক্লাসে এসে এই খবরটা গুইয়নহোকে বলতে চায়, কিন্তু গুইয়নহো তখন ঘুমাচ্ছিল, যার কারণে সে তখন আর বলতে পারে না। আর হানালির সাথে ধাক্কা লাগে। হানালি তাকে জড়িয়ে ধরে খুশিতে বলে, দেখো আমাদের ভিডিও গ্লোবাল হিট হয়েছে। হানালির কথা শুনে গুইয়নহো তখন উঠে পড়ে আর তাকে চ্যানের এত কাছাকাছি দেখে তার পুরো জেলাস হতে শুরু করে। ঠিক তখনই একটা মিস্টেরিয়াস সিন দেখানো হয়, যেখানে অন্ধকারে হানালির সেই রেবিট কিচেন রক্তে ভেজা অবস্থায় পড়েছিল আর হানালি এসে সেটা তুলে নিয়ে যায়। আর আমরা বুঝতে পারি হানালির এই মিষ্টি হাসির পেছনে লুকিয়ে আছে একটা অন্ধকার অতীত, যেটা আমরা একটু সামনেই জানতে পারবো। অপরদিকে ওয়াশরুমে দুইজন মেয়ে তখন হানালির ভিডিও নিয়ে কথা বলছিল। তারা বলছিল ভিডিওটা এমন লাগছে যেন আমরা নিজেরাই তাদের সাথে আছি। ইস, যদি এটা পুরো ডেটিং সিরিজ হয়ে যেত। এই কথা শিনজিয়া তখন শুনে ফেলে। এরপর সে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের ফোন বের করে আর ভিডিওর রেজাল্ট চেক করে আর দেখতে পায় সত্যিই তো হানালির কন্টেন্ট খুব ভালো পারফর্ম করছে। এটা দেখে তার ভিতরে তখন হালকা জেলাসি ভাব জন্ম নেয়। এর কিছুক্ষণ পর হলওয়েতে হানালি এসে শিনজিয়ার হাত ধরে, কিন্তু শিনজিয়ার সাথে সাথেই হাত সরিয়ে নেয় আর ঠান্ডা গলায় বলে, আমাকে টাচ করা আমি পছন্দ করি না। যেটা শুনে হানালি সঙ্গে সঙ্গে তখন সরি বলে। তবুও শিনজিয়া তাকে ইগনোর করতে থাকে, যেটা দেখে হানালি তাকে খুশি করার জন্য নিজের ব্যাগ থেকে স্ন্যাক্স আর ক্যান্ডি দেয়। কিন্তু শিনজিয়া তখন সরাসরি প্রশ্ন করে, তুমি কি গুইয়নহো আর চ্যানসিওর সাথে ভিডিও সিরিজ বানাবে নাকি? যেটা শুনে হানালি তখন খুশি হয়ে বলে, হ্যাঁ আমি তো সেটা ভাবছি। তার সাথে হানালি এটাও বলে অডিয়েন্সের রেসপন্সও খুব ভালো আর তার আইডিয়াও তাকে খুব সাহায্য করেছে। কিন্তু শিনজিয়া তাচ্ছিল্য করে তখন বলে, সবটাই ভাগ্য ছিল। ঠিক এটা বলে এরপর সে আবার তাকে ইগনোর করে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে নামমিনসু আর বরিন যখন প্র্যাকটিস করছিল, তখন শিনজিয়া এসে তাদের টোন্ট করে। নামমিনসু মজা করে বলে, তোমার গার্লফ্রেন্ডকে সামলাও, কিন্তু বরিন এতে কিছু বলে না। এদিকে গুইয়নহোর ফ্যানরা হানালির ভিডিওর খুব প্রশংসা করছিল। তখন তাদের লিডার বলে, হানালিকে নিয়ে আসো। এর কিছুক্ষণের মধ্যেই হানালিকে জোর করে রুপটপে নিয়ে যাওয়া হয়। ফ্যান লিডার তখন বলে, এখন থেকে তুমি আমাদের জন্য ভিডিও বানাবে, অ্যামিউজমেন্ট পার্ক, ক্যাফে, সব জায়গায়।
যেটা শুনে তখন হানালি বলে, আমি ভেবে দেখব। ঠিক তখনই তার মনে পড়ে সেদিন গু ইয়নহো কেন এদের কাছে এসেছিল। তখন সে বুঝতে শুরু করে আসলে গু ইয়নহো তাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। এরপর নিচে নেমে সে রেজাল্ট বোর্ডে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তার গ্রুপ প্রথম হয়েছে। যার কারণে তখন টিচার তার খুব প্রশংসা করে। অন্যদিকে শিনজিয়া তখন দ্বিতীয় হয়, যার কারণে এটা তার একদমই ভালো লাগে না। তখন হানালি তার সাথে কথা বলতে গেলে সে রেগে তখন ওখান থেকে চলে যায়। আর এরপরে সে তার রাগ বরিন আর মিনসুর উপর গিয়ে ঝাড়ে। তখন মিনসু বলে, তুমি হানালের মতো কাজ করতে পারতে। এই কথা শুনে শিনজিয়া তখন আরো রেগে যায় আর বলে, আমি গ্রুপ ওয়ার্ক পছন্দ করি না, কারণ সব কাজ আমাকেই করতে হয়। ঠিক এটা বলে সে ওখান থেকে তখন চলে যায়। ওদিকে হানালি তখন একা বসেছিল। তখন বরিন এসে তার সাথে কথা বলে। সে বলে শিনজিয়া গ্রেডস এ খুব সেনসিটিভ। যেটা শুনে হানালি তখন জিজ্ঞাসা করে, সে কি শুধু আমি তোমার কাজিন বলে আমার সাথে বন্ধু হয়েছে? তখন বরিন বলে, শুরুতে হয়তো, কিন্তু পরে সে সত্যি তোমাকে বন্ধু ভেবেছে। তখন হানালি তাকে বলে, দয়া করে তাকে বোঝাও আমি সত্যিই তাকে বন্ধু মনে করি। এর পরের দিন শিনজিয়া গোপনে ওই ফ্যান লিডারের সাথে দেখা করে আর সে তাকে উস্কে দেয় আর বলে হানালি ম্যানেজার পজিশনের অপব্যবহার করছে। ভিডিওর অজুহাতে সে গো ইয়নহোর কাছে যাচ্ছে, এমনকি তার বাড়িতেও। এই কথা শুনে ফ্যান লিডার তখন খুব রেগে যায় আর সেখান থেকে সে চলে যায়। যেটা দেখে শিনজিয়া তখন মনে মনে বলে, এখন কাজ হয়ে গেছে। অন্যদিকে যখন হানালি একা বসে শিনজিয়াকে নিয়ে ভাবছিল, ঠিক তখন গু ইয়নহো সেখানে চলে আসে আর সে মজা করে তাকে জিজ্ঞাসা করে, তোমরা কি রিলেশনশিপে ছিলে? হানালি বলে, না, আমরা শুধু একটু দূরত্ব রাখছি। আর বলে, বন্ধুত্ব আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন গু ইয়নহো তাকে খুশি করতে ছোট একটা তাকে গিফট দেয়, যেটা দেখে হানালি খুব খুশি হয়ে যায়। সেটা একটা ছোট বল ছিল যার ভিতরে একটা চাবি, ঠিক তার ফেভারিট মুভির মতো। যেটা দেখে গু ইয়নহো তখন হালকা হাসে, আবার সে আগের মতোই কোল্ড হয়ে যায়। এরপর হানালি সে চাবিটা নিজের রেবিট কিচেনের সাথে লাগিয়ে নেয়, কিন্তু বাইরে বের হতে ফ্যানরা আবার তাকে ধরে ফেলে। এইবার তারা আরো আক্রমণাত্মক হয়ে যায়। তখন ফ্যান লিডার তার কিচেন ছিনিয়ে নেয় আর মাটিতে পা দিয়ে ভেঙে ফেলে। এই দেখে হানালির মুখের এক্সপ্রেশন তখন পুরো বদলে যায় আর সে এবার ভয় পায় না। ধীরে ধীরে ফ্যান লিডারের সামনে গিয়ে খুব ঠান্ডা আর ভয়ঙ্কর কণ্ঠে তার সাথে কথা বলে। তার চোখের চাহনি আর কণ্ঠ শুনে ফ্যান লিডারই তখন ভয় পেয়ে যায় আর তারা সবাই তখন সেখান থেকে পালিয়েও যায় আর বলে, এই মেয়েটা যেমন দেখতে তেমনটা আসলে সে না। আড়াল থেকে গু ইয়নহো এইসব দেখে ফেলে আর এবার তার হানালিকে একটু অদ্ভুত মনে হতে শুরু করে। আর এখানে আজকের এই পর্বটা শেষ হয়ে যায়। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।